আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্যালকুলেশন। মানে সমাবেশের অঙ্কগুলোকে করতে গেলে আমাদের অনেক সময় আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। এই ক্যালকুলেশন করার সময় আমাদের দীর্ঘ সময় লেগে যায়। এটাকে কিভাবে সংক্ষেপে আমরা করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি যদিও আমার আগের ক্লাসে আমি আলোচনা করেছি গাণিতিক সমস্যা মানে অঙ্ক সলভ করার পাশাপাশি, তবু আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে একটা স্বতন্ত্র ক্লাসের প্রয়োজন, যে কিভাবে আমরা সংক্ষেপে সমাবেশের ক্যালকুলেশন করতে পারি। এবং আমরা যদি সমাবেশেরটাও সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা বিন্যাসের মানে পারমুটেশনের যে ক্যালকুলেশন গুলো আছে এটা আমরা সহজেই করতে পারবো। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি, কিভাবে আমরা ক্যালকুলেশন সহজে করতে পারি। যেমন আমরা যদি একটা উদাহরণ নেই 15C12, এটাকে আমরা যদি করি তাহলে কি লিখতে পারি আমরা 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 12 ফ্যাক্টোরিয়াল। কেননা আমরা জানি n c r ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমাদের n হলো আমাদের এটা, 15 হলো আমার n, আর 12 হলো আমাদের r। এটাকে যদি এইভাবে আমরা বসাই তাহলে কিন্তু আমাদের এই ফরম্যাটটা আসে 15 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 12 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল আর এখানে হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 15 মাইনাস 12 হয়ে গেলে আমাদের হয় 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি নর্মালি কি করি 15 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙি আমাদের কি লিখতে পারি আমরা একেবারে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমরা জানি 15 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙি এক করে কমতে কমতে একেবারে 1 পর্যন্ত যাবে। এটা হলো 15 ফ্যাক্টোরিয়ালের কাজ। এখন আমি যদি এখানে একটু খেয়াল করি, আমি এই 15 ফ্যাক্টোরিয়ালকে যদি কোনোভাবে নিচে 12 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3 এবং 12 এর মধ্যে 12 বড়, আমি যদি 12 ফ্যাক্টোরিয়াল বানাইতে পারি তাহলে কিন্তু এটা কাটাকাটি যাবে 12 ফ্যাক্টোরিয়াল। কারণ নিচেও তো আমাকে 12 ফ্যাক্টোরিয়ালকে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু এভাবে ক্রমান্বয়ে 1 পর্যন্ত যেতে হবে। তো আমি যদি নিচে 12 ফ্যাক্টোরিয়ালকে উপরেও 12 ফ্যাক্টোরিয়াল বানাইতে পারি তাহলে কিন্তু আমার কাটাকাটি গেলে অঙ্কটা সহজ হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি একটু খেয়াল করি যে 12 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমাদের 12 ফ্যাক্টোরিয়াল মানে হলো যে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু এভাবে কমতে কমতে 1 পর্যন্ত যাবে। এখন আমরা যদি খেয়াল করি এখানে অলরেডি কিন্তু আমাদের এই ফরম্যাটটা এখানে আছে, 12 থেকে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা যদি ফলো করি যে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু একেবারে 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে। তার মানে 15 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি চাই 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। তাহলে আমি এখানে 12 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এখানে 3 ফ্যাক্টোরিয়াল আমি এখানে লিখলাম। লেখার পরে কি হচ্ছে এখানে যদি আমি খেয়াল করি এখানে যে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু এখানে আমি সরাসরি 12 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, কারণ 15 ফ্যাক্টোরিয়াল ভাঙলে আমার আলটিমেটলি 12 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আসবে। আর এখানে আসবে আমার 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কিন্তু এই 12 ফ্যাক্টোরিয়াল আর 12 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাচ্ছে। যদি কাটাকাটি যায় তাহলে আমাদের থাকতেছে কি, আলটিমেটলি থাকতেছে উপরে 15 ইন্টু 14 ইন্টু 13 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল বাংলা হয় 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 3 5 15, আর এখানে হচ্ছে 7 দুগুণে 14, আর এখানে এটা গুণ দিলে যেটা হবে সেটা হবে আমাদের রেজাল্ট। তার মানে এখানে আমরা লাস্টে গিয়ে এই যে লাস্টের এই লাইনটাকে যদি আমরা অবজার্ভ করি এখানে এসে আমরা কি পাচ্ছি যে 15 ইন্টু 14 ইন্টু 13 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু 1 কিন্তু পাচ্ছি। তার মানে এইখান থেকে আমরা এটা করতে পারতেছি যে 15 ফ্যাক্টোরিয়াল কে যদি আমি করি তাহলে আমার এখানে যা থাকবে 3 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমাদের করতে করতে 3 2 1 এরকম আসে, আমাদের সহজেই হয় ক্যালকুলেশনটা। এখন এটাকে আর আরেক পদ্ধতিতে করা যায়। আমি যদি আরেক পদ্ধতিতে করি, আমরা যদি এখানে খেয়াল করি যে এইখানে আমাদের 15C12, তাহলে আমরা জানি কমপ্লিমেন্টারি কম্বিনেশন অথবা সম্পূরক সমাবেশ বাংলা যেটাকে বলে, এটা মানে কি যে 15 মাইনাস
12। এইটা যে কথা এটা কিন্তু সেম একই কথা, মানে ফর্মুলা ছিল এন সি আর যে কথা এন সি এন মাইনাস আর একই কথা, মানে ভ্যালুটা সেম আসে। 15C12 এর যে রেজাল্ট আসবে আর 15C এই 15 থেকে এই এন থেকে এটা যদি এন ধরি, এন থেকে আমার যদি এই যে আর বাদ দেই যা আসবে তার রেজাল্ট সেম, তার মানে 15C3, এবং 15C12 এর যে রেজাল্ট 15C3 এর রেজাল্ট সেম আসবে। তার মানে আলটিমেটলি কিন্তু আমার লাস্টে এরকম আসতে, যদি আমার যদি 15C3 আসে তাহলে এটাকে যদি আমি এরকম ভাবে ধরে নেই যে 15C3 মানে আমার 15C3 দ্বারা বোঝা যাচ্ছে যে 15 × 14 × 13, মানে 15 সহ আমাকে তিনটা নাম্বার নিতে হবে 15, 14, 13। তাহলে এখান থেকে আমি নিব 15, 14, 13, আর এই 3 কে কিন্তু আমরা যে লাস্টে 3, 2, 1 আসে, মানে 3 কে আমরা লাস্টে নিব 3 × 2 × 1। আলটিমেটলি রেজাল্ট কিন্তু এখানে ক্যালকুলেশন করলে এটাই আসে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে যদি কোনো অঙ্ক এরকমও থাকে আমাদের, যে সবসময় যদি এরকম থাকে যে 10C2, তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে 10 ইন্টু, যেহেতু এখানে 2 আছে তারপর 2 ঘর পর্যন্ত যাবে, 10 সহ 2 ঘর, 10 × 9, আর নিচে 2 কে আমার ভাঙতে হবে 2 × 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে আমাদের রেজাল্ট। 5 নং 45 মানে 45, এটা হবে আমাদের রেজাল্ট। আমার 10C2 যে কথা 10C, আমার 10 থেকে 2 যদি বাদ দিই তাহলে 10C8, 10C8 এর কমপ্লিমেন্টারি কম্বিনেশন বা সম্পূরক সমাবেশ হলো এটা, যে 10C8 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 10C10 - 8, আলটিমেটলি 10C2। তার মানে 10C2 এর রেজাল্ট যা হবে 10C8 এর রেজাল্ট আমার সেম। এখন আমার যদি পরীক্ষায় আসে 10C8, তাহলে এটাকে কিন্তু আমি যদি ভাঙি যে 10 ইন্টু একেবারে 9 ইন্টু, আমার কয় ঘর যেতে হবে, নিচে আমার 8 আছে, তখন আমার 8 ঘর যাইতে হবে। 8 ঘর যাওয়ার পরে এইভাবে আমি 8 ঘর যাবো, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, 1 2 3 4 5 6, 5 4 ইন্টু 3, তার মানে 1 2 3 4 5 6 7 8টা। আবার নিচেও আমাকে 8 থেকে আমার 1 যা পর্যন্ত যাইতে হবে, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো ক্যালকুলেশনটা বড় হচ্ছে। তাহলে আমরা যেহেতু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি সমাবেশের কাজ জানি, মানে সম্পূরক সমাবেশের কাজ জানি, এরকম নিচে যদি বড় হয় এটা কিন্তু আমরা ছোট করতে পারি, যে 10C8 মিনস 10C 10 থেকে 8 ছোট হয়ে যাবে, 10C2 হবে। 10C2 হলে আমার নিচে যেহেতু 2 আছে 2 ঘর নিব, 10 ইন্টু 9 আর নিচে 2 ইন্টু 1 পর্যন্ত যাবে, 5 × 10 5 নং 45। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই অঙ্কগুলোকে ক্যালকুলেশনগুলোকে আমি করতে পারি। আমি আবার বলছি আরেকটা দিয়ে, যেমন আমার যদি আসে 18C, আমার এখানে আসলো 16, তাহলে আমি এটাকে কি করবো, তাহলে 18C 16 কে তো আমার নিচে 16 আছে, মানে কি 16 ঘর আমাকে যেতে হবে 18 সহ। তাহলে আমি এটাকে না গিয়ে আমি এটাকে কমপ্লিমেন্টারি যে কম্বিনেশন আছে মানে সম্পূরক সমাবেশ সেটাতে নিব। এটা মানে কি 18 থেকে 16 বাদ দিলে হয় 2, তার মানে 18C2 যে কথা 18C16 একই কথা। আর এটা মানে কি যে আমরা 18 কে আমরা 2 ঘর পর্যন্ত নিব, 18 সহ 2 ঘর 1 2, আর নিচে 2 কেও 1 ঘর পর্যন্ত নিব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের রেজাল্ট। সেম আমরা যদি আরেকটা ক্যালকুলেশন করি এখানে, যেমন 25C আমার আছে 20, তাহলে এটাকে আমরা কি কমপ্লিমেন্টারিতে নিয়ে যাব। এটা মানে হলো 25C5, তার মানে 25 কে আমার এখানে নিতে হবে কয় ঘর পর্যন্ত, আমার নিচে যেহেতু 5 আছে তার মানে আমাকে 5 ঘর নিতে হবে, মানে 25 সহ 25 24 এক করে কমে 23 22 21, 5টা হয়ে গেছে, 1 2 3 4 5, আর নিচে 5 থেকে আমার 1 পর্যন্ত যেতে হবে, 5 4 3 2 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সহজেই আমাদের রেজাল্টটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা সংক্ষেপে আমাদের যে কম্বিনেশনের মানে ক্যালকুলেশন আছে সমাবেশের, সেগুলো কিন্তু আমরা শিখতে পারি। সেম এজ আমরা যদি বিন্যাসেও যাই, বিন্যাসে কিন্তু অনেক সময় আমাদের থাকে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে আমাদের 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা কি করব, তো এটাকে আমরা কি 17 ফ্যাক্টোরিয়াল কি 1 পর্যন্ত যাব, আবার 12 কে 1 পর্যন্ত নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব 17 ইন্টু 16 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু এরপরে কিন্তু আমার 12 11 হবে, অতএব আমি 12 ফ্যাক্টোরিয়াল আমি নিচে লিখতে পারি।
আর যেহেতু আমাদের এখানে 12 ফ্যাক্টোরিয়াল আছে, এই 12 ফ্যাক্টোরিয়াল মিল করে আমি নিচে 12 লিখবো আর এটা কেটে দেবো, এটা গুণ দিলে যেটা হবে সেটা হবে আমাদের রেজাল্ট। তাহলে সহজেই কিন্তু আমরা ক্যালকুলেশন গুলো করতে পারতেছি পারমুটেশন এবং কম্বিনেশন দুইটার ক্ষেত্রে। আমি যদি আরেকটা পারমুটেশনের দেখাই, যেমন আমার যদি বলে যে 19 ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে আমাদের আছে 14 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা কি করব? তাহলে এটাকে আমরা নিব 19 ফ্যাক্টোরিয়ালকে নিব আমরা 19 ইন্টু 18 ইন্টু 17 ইন্টু 16 ইন্টু 15, এরপরে এগুলো আর আমার গুণ দেওয়ার প্রয়োজন নয়, এগুলোকে আমি 14 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর এগুলো যদি 14 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে নিচে থাকতেছে 14 ফ্যাক্টোরিয়াল, আমি এটা কাটতে পারি সহজেই, কাটলে পরে উপরটাকে গুণ করলেই আমার হবে রিকোয়ার্ড রেজাল্ট, আমাদের সেই রেজাল্টটা হবে। তাহলে এভাবে কিন্তু আমরা বিন্যাস এবং সমাবেশের যে অঙ্কগুলো আছে সহজেই আমরা ক্যালকুলেশন করে সহজেই আমরা অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারি। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করবো বারবার ইনশাআল্লাহ। আমার মনে হয়েছে যে এই ক্যালকুলেশনগুলো দেখানো দরকার, তাহলে সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো বা গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সমাবেশের আরো দুইটা নিয়মের অঙ্ক আছে, সেই দুইটা নিয়ম শেষ করবো এবং এরপরে আমরা বিন্যাস এবং সমাবেশ মিশ্রিত কিছু অঙ্ক আছে যেখানে আমাদের বিন্যাসও করতে হয় সমাবেশও করতে হয়, সেই সলভগুলো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে করবো। তাহলে আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মতো অন্যরাও সমভাবে উপকৃত হতে পারে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।